তাহলে দেখো মূলত এই তিনটে উদ্দেশ্যে আমরা এই ডিক্লারেটিভ সেন্টেন্সগুলো বলি। অনেক সময় আমরা প্রশ্ন করেও অনুরোধ করি, উড ইউ প্লিজ লেন্ড মি আ পেন। আবার দেখো, ইফ আই ওয়ার আ কিং, আমি যদি রাজা হতাম। আয়ের পর কিন্তু ওয়াজ নেই, ওয়ার আছে। এর পরের অংশটা এক্সক্লেমেশন আছে। হোয়াট আ হট ডে ইট ইজ, এভাবেও বলতে পারতে। সেন্টেন্স মানেই যে শুধুমাত্র সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে সাজানো থাকবে সবগুলোই, তা কিন্তু নয়। যেমন দেখো এখানে ইপসিতা ইজ ওয়াচিং টিভি, এর মধ্যে সাবজেক্ট, এই ভার্ব, এই অবজেক্ট আছে। এটা আবার প্রশ্ন ডু দিয়ে ভার্ব দিয়ে শুরু হয়েছে। তারপরে দেখো নো আই ডু নট, কোনো প্রশ্নের উত্তর দিচ্ছ তুমি, তখন দেখো ইয়েস নো দিয়ে শুরু হয়েছে। এই যে সেন্টেন্সগুলো দেখছো এখানে কিন্তু এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে সাজানো নেই। তাহলে দেখো গঠন অনুযায়ী সব সেন্টেন্স কিন্তু একই রকম হয় না। আজকের ক্লাসে আমরা শিখব যে গঠন অনুযায়ী সেন্টেন্স কয় রকম। এটা কেন শিখতে হবে স্যার? কারণ এরপর থেকে যত ধরনের গ্রামার শিখব আমরা, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ ইত্যাদি, সেখানে এই এক একটা টাইপের সেন্টেন্স অনুযায়ী নিয়মগুলো আলাদা আলাদা হয়ে থাকে। ওই জন্য প্রত্যেকটা টাইপের স্ট্রাকচার বুঝে নেওয়া খুব দরকার। আজকের ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই 5টা টাইপের সেন্টেন্স সম্পর্কে তুমি খুব সুন্দরভাবে বুঝে যাবে। এরপরে তোমার আর গ্রামার বই উল্টানোর প্রয়োজন পড়বে না। আজকের ক্লাসটা তাহলে খুব ইম্পর্টেন্ট, নিশ্চয়ই বুঝতেই পারছো। তাহলে মনোযোগ দিয়ে দেখতে থাকো। আমরা প্রথমেই শুরু করব অ্যাসার্টিভ অর ডিক্লারেটিভ সেন্টেন্স দিয়ে। আমি বাংলায় লিখেছি দেখো বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য। বাংলাটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। সাধারণত 3টে উদ্দেশ্যে এই অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো আমাদের কাজে লাগে। দেখো, প্রথম হলো সাধারণ কথা বলা। আমরা সারাদিনে বেশিরভাগ কথাগুলো যেভাবে বলে থাকি, কিভাবে বলে থাকি না, বেশিরভাগ কথাগুলোই কারো না কারো সম্বন্ধে বলি। তুমি নিজের সম্বন্ধে বলো, আমাদের সম্বন্ধে বলো, বাবা মা, বইপত্র, পড়াশুনো, তোমার শহর গ্রাম, তোমার বন্ধুদের সম্পর্কে ইত্যাদি যে কোনো কারো সম্বন্ধে বললেই আমরা সাধারণত এই সাবজেক্ট ভার্ব, কখনো অবজেক্ট থাকলে অবজেক্ট, এই প্যাটার্নে সেন্টেন্সটা সাজিয়ে বলি। আর তুমি টেন্সের চার্ট অনুযায়ী যে টেন্সগুলো শিখেছো ওই সব টেন্সগুলোই সাধারণত আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে দিয়ে টেন্স তোমাকে শিখিয়েছি। তাহলে সমস্ত রকম টেন্স অনুযায়ী আমরা যে সাধারণ কথা বলি সেগুলি অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন দেখো, আই প্লে ফুটবল, আমার সম্পর্কে বলছি আমি ফুটবল খেলি। দেখো এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। তারপরে দেখো সুমন সম্পর্কে বলছি, সুমন ইজ মাই ফ্রেন্ড, আবার সেই সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু হয়েছে। দিস পেন ইজ হোয়াইট, এই পেনটা সাদা, তাহলে পেনটা সম্পর্কে বললাম। দ্য ডগ ইজ বার্কিং, কুকুরটা ঘেউ ঘেউ করছে, তাহলে কুকুর সম্পর্কে বলেছি। হেল্প সেলফ ইংলিশ ইজ মাই ফেভারিট ইউটিউব চ্যানেল, হেল্প সেলফ ইংলিশ আমার প্রিয় চ্যানেল, নিশ্চয়ই তোমারও প্রিয়। তাহলে দেখো যে কোনো কিছুর সম্পর্কেই বলতে পারি। নো পিক ইজ সো হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট, কোনো পর্বত শৃঙ্গই মাউন্ট এভারেস্টের মতো এতটা উঁচু নয়। দেখো এখানেও সাবজেক্ট হলো নো পিক, তারপরে ভার্ব বলেছি। তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো সাধারণত প্রায় সব সময়ই এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইভাবে সাজানো থাকবে, আর এদের শেষে একটা করে ফুল স্টপ দিয়ে দিই আমরা। আর কি উদ্দেশ্যে এই অ্যাসার্টিভ সেন্টেন্স বলি? দেখো সাবজেক্ট বিহীন যে বাক্য, মানে যেগুলো ইন্ট্রোডাক্টরি দেয়ার অর প্রিপারেটরি ইট দিয়ে শুরু করি। কখন ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইটের ব্যবহার করা হয় এটা যদি তুমি জেনে না থাকো, এই ক্লাসটা যদি তুমি চাও যে আমি তোমাদের করিয়ে দিই, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, দেয়ার ইজ এ লাইব্রেরি ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটা লাইব্রেরি আছে। তাহলে কোনো স্থানে কিছু একটা আছে, ছিল, থাকবে, এখানে কিন্তু সাবজেক্ট কেউ নেই। এই ক্ষেত্রে আমরা এইভাবে সেন্টেন্সগুলো বলি, দেয়ার ইজ, এখানে তাহলে দেয়ারটা হয়ে গেল ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট,
তারপরে দেখো ভার্ব আছে। তাহলে এই প্যাটার্নটা ফলো করতেই হচ্ছে। ইট ইজ 4 o'clock নাও, সময় বোঝাতে গিয়ে আবার ইট দিয়ে বলি। আবহাওয়া বোঝালেও তাই। ইট ইজ ভেরি হট টুডে, আজ খুব গরম। দেখো এখানেও সাবজেক্ট ছিল না বলে ইট দিয়ে শুরু করেছিলাম। ইট ইজ ইজি টু সে, বলা তো খুব সহজ, কে বলবে? সাবজেক্ট নেই। তাহলে সাবজেক্ট না থাকলে কখনো দেয়ার কখনো ইট দিয়ে বলি, কিন্তু সেন্টেন্সটা ওই সাবজেক্ট ভার্ব এই প্যাটার্নেই বলতে হয়। আর কখন এই ডিক্লারেটিভ সেন্টেন্সগুলো কাজে লাগে? কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময়। তোমাকে কেউ প্রশ্ন করেছে মনে করো, ডু ইউ লার্ন ইংলিশ অনলাইন? তুমি কি অনলাইন ইংরাজি শেখো? তুমি বলছো ইয়েস আই লার্ন ইংলিশ অনলাইন, হ্যাঁ আমি অনলাইন ইংরাজি শিখি। তাহলে প্রশ্নের ভাষাটাকে সবসময় উত্তরে বলতে হবে তারও কোনো মানে নেই। এটাকে ছোট করে বলতে পারো ইয়েস আই ডু, হ্যাঁ আমি সেটা করি, তার মানেই আমি অনলাইনে ইংরাজি শিখি। আবার কেউ প্রশ্ন করেছে, দেখো ইজ ইয়োর ফাদার বিজি? তোমার বাবা কি ব্যস্ত আছে? তুমি উত্তর দিচ্ছ নো মাই ফাদার ইজ নট বিজি, আমার বাবা ব্যস্ত নেই। তাহলে প্রশ্নের ভাষাটাকে আমরা সবসময় বলি না, হ্যাঁ বা না দিয়ে ছোট করেও বলি। নো হি ইজন্ট, না সে ব্যস্ত নয়। তাহলে এখানে আবার এই ইজ আর নট জুড়ে দিয়েও বলতে পারো, নো হি ইজ নট, এমনভাবেও বলতে পারো। তাহলে দেখো মূলত এই তিনটে উদ্দেশ্যে আমরা এই ডিক্লারেটিভ সেন্টেন্সগুলো বলি। উত্তর দেওয়ার সময় কি হয়, শুরুতে একটা ইয়েস বা নো বলছি ঠিকই, কিন্তু তারপরে সেই সাবজেক্ট আর ভার্বের প্যাটার্নটা আমরা ঠিক ফলো করছি আর তারপরে ফুল স্টপ দিয়ে দিচ্ছি। এই হলো অ্যাসার্টিভ অর ডিক্লারেটিভ সেন্টেন্স। এবার আমরা দ্বিতীয় টাইপ মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হলো প্রশ্নবোধক বাক্য। এগুলোকেই আমরা বলি কোয়েশ্চেন্স, মানে প্রশ্ন। শুনেই বুঝতে পারছো যে এই সেন্টেন্সগুলি দিয়ে আমরা আসলে প্রশ্ন করি, কিছু জানতে চাই, এনকোয়ারি করি। শুধুমাত্র যে পুলিশ এনকোয়ারি করে তা নয়, কিন্তু আমরা প্রত্যেক দিন কথাবার্তায় একে অন্যের সাথে কথা বলতে গিয়ে অনেক কিছু প্রশ্ন করি, তার উত্তর দিই। তাহলে যে প্রশ্নগুলো, এগুলো কিন্তু দুই রকমের। কিছু প্রশ্ন আছে যার উত্তর ইয়েস অর নো বললেই হয়ে যাবে, এগুলোকে আমরা বলি ইয়েস নো টাইপ কোয়েশ্চেন্স। আর এইগুলো দেখো সবসময় হেল্পিং ভার্ব মানে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়। তাহলে এর শুরুতে থাকবে একটা অক্সিলিয়ারি ভার্ব, তারপরে আছে দেখো সাবজেক্ট, তারপরে আছে মেন ভার্ব, এরপরে অবজেক্ট থাকলে থাকবে, নাও থাকতে পারে। এইভাবে এই সেন্টেন্সগুলি সাজানো হয়। ডু ইউ লাভ ক্রিকেট? তুমি কি ক্রিকেট খেলা ভালোবাসো? দেখো প্রথমে আছে ডু, একটা ডামি অক্সিলিয়ারি ভার্ব। তাহলে প্রথমে অক্সিলিয়ারি ভার্ব আছে, তারপরে সাবজেক্ট বলেছি ইউ, তারপরে মেন ভার্ব লাভ ক্রিকেট, অবজেক্ট ছিল। পরের সেন্টেন্স দেখো, ডাজ হি প্লে ফুটবল? ও কি ফুটবল খেলে? ওই একই প্যাটার্নে। ডিড রোহিণী সেন্ড ইউ আ মেসেজ? রোহিণীকে তোমাকে একটা মেসেজ পাঠিয়েছিল। উইল ইউ গো হোম নাও? তুমি কি এখন বাড়ি যাবে? ক্যান অভিক সুইম? অভিক কি সাঁতার কাটতে পারে? দেখো সবেতেই একটা করে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, তারপরে সাবজেক্ট বসেছে, তারপরে মেন ভার্বটা বসেছে। আর ইউ রিডিং নাও? তুমি কি এখন পড়ছো? ইজ ইউর ব্রাদার স্লিপিং? তোমার ভাই কি ঘুমাচ্ছে? হ্যাভ ইউ এভার গন টু লন্ডন? তুমি কি কোনোদিন লন্ডনে গেছো? ইয়েস অর নো বললেই হবে। আর এক ধরনের প্রশ্ন করি আমরা, যেটাকে বলছি WH টাইপ। এই প্রশ্নগুলোর উত্তরে হ্যাঁ বা না বললে হবে না। আর এই প্রশ্নগুলো ঠিক এই প্রশ্নগুলোই তার আগে একটা WH ওয়ার্ড বসানো আছে, মানে হু, হোয়াট, হুইচ, হুম, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এইগুলি বসিয়ে দিলেই তখন আর হ্যাঁ বা না বললে হবে না, তখন তোমাকে নির্দিষ্ট একটা উত্তর দিতে হবে। দেখো সেন্টেন্স, হোয়াট ইজ ইয়োর নেম? তোমার নাম কি? হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড? তোমার প্রিয় বন্ধু কে? হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় থাকো? তাহলে দেখো বেশিরভাগ ক্ষেত্রে WH ওয়ার্ডটার পরে সেই অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব, এই প্যাটার্নটাই ফলো করছি। আর দুটো একটা ক্ষেত্রে বিশেষ করে হু আর হোয়াট দিয়ে কোয়েশ্চেন করার সময় তখন কিন্তু এই WH
ওয়ার্ডটার পরে বাকি অংশটা ওই ডিক্লারেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই। এই WH ওয়ার্ডটা মনে হচ্ছে যেন সাবজেক্টের কাজ করছে। দেখো, হোয়াট ইজ ইয়োর নেম, হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, এই দুটো ক্ষেত্রেই এমনটা হয়। বাকি বেশিরভাগ ক্ষেত্রেই হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক মোস্ট, কোন বিষয়টা সবচেয়ে বেশি তুমি পছন্দ করো। দেখো, হুইচ সাবজেক্ট এটি WH ওয়ার্ডের সাথেই এসেছে। ডু ইউ লাইক, ঠিক প্যাটার্নটা মেনটেন করে চলছে। হাউ ওল্ড ইজ সোহমস ব্রাদার, সোহমের ভাইয়ের বয়স কত। এইভাবে নির্দিষ্ট উত্তর জানার জন্য আমরা WH টাইপের কোয়েশ্চেনগুলো বলে থাকি। এছাড়াও আমরা কিন্তু অনুরোধ করার জন্য অনেক সময় প্রশ্ন করি, যেটা আমি অনুরোধ করা বাক্যগুলোর সাথে তোমাকে বুঝিয়ে দেব। তাহলে এই প্রশ্নবোধক বাক্য দুই রকম, তার স্ট্রাকচারটা কেমন নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। এবার এসো আমরা পরের টাইপ মানে 3 নম্বর ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে একটু আলোচনা করি। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স মানে হলো অনুজ্ঞাসূচক বাক্য। তোমার বাংলাটা দেখে মনে হবে এই অনুজ্ঞা কি জিনিস, এই কথাটা তো বোধহয় ইংরাজি কথাটার চেয়েও বেশি কঠিন। তাই বটে। দেখো, এই অনুজ্ঞাসূচক বলতে আমরা আদেশ, এই যে দেখতে পাচ্ছ আদেশ, অনুরোধ, উপদেশ দেওয়া, নিষেধ করা আর প্রস্তাব দেওয়া বা পরামর্শ দেওয়া বোঝায়। তাহলে এই চারটেই হলো মূলত এই ইম্পারেটিভ মানে অনুজ্ঞাসূচক বাক্য। দেখো প্রথমে কি না, অর্ডার অর কমান্ড, আদেশ দেওয়া। দুটোর কি কোনো তফাৎ আছে? অর্ডার আর কমান্ড আছে। যেটা একটু ধমকের সুরে আদেশ দেওয়া। একজন আর্মি অফিসার আর্মিদের সৈন্যদের বলছেন যাও এটা করো, মানে ওটা করতেই হবে। এইগুলোকে আমরা সাধারণত কমান্ড বলি। আর অর্ডার মানে সাধারণ আদেশ দেওয়া। ডু ইট নাও, এখনই এটা করো। দেখো সেন্টেন্সটাতে প্রথমেই আছে ভার্ব, তারপরে কি করো সেটা বলেছে এটা করো। তাহলে তারপরেই অবজেক্ট বলতে হয়, অবজেক্ট যদি না থাকে অন্যগুলো বলবে। এখানে দেখো সাবজেক্ট নেই, এই সেন্টেন্সগুলোতে সাবজেক্ট থাকে না। কেন থাকে না? তার কারণ হলো এই সেন্টেন্সগুলো তখনই বলা যায় যাকে বলছি সে সামনে আছে। তাহলে তুমি যদি সামনে থাকো, তোমাকে আমি বলি, তখন তোমার নাম বলতে হবে না। ইউ কথাটা আসলে এখানে সাবজেক্ট, যেটা উহ্য আছে। ইউ কথাটা বলার দরকার হয় না। তুমি সামনে আছো, তোমাকে বলছি ইউ ডু ইট নাও, তুমি এটা করো, এই ইউটা বলতে হয় না। ডু ইট নাও, কাম হেয়ার অ্যাট ওয়ান্স, এক্ষুনি এখানে এসো। গো হোম রাইট নাও, এক্ষুনি বাড়ি যাও। ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। টেল ইউর প্যারেন্টস অ্যাবাউট ইউর রেজাল্ট, তোমার ক্লাস টিচার তোমাকে বলেছেন যে তোমার বাবা মাকে তোমার রেজাল্টের কথাটা বলবে। এখন এই কথাগুলোই যদি একটু নরম সুরে বলি, তাহলেই দেখো সেটা আবার রিকোয়েস্ট হয়ে যায়। তোমাকে বলছি ওপেন দ্য ডোর, দরজাটা খোলো, অর্ডার হয়ে গেল। একটু নরম সুরে বলছি ওপেন দ্য ডোর, দরজাটা খোলো, এর মধ্যে কিন্তু আর অর্ডার নেই, এটা কিন্তু রিকোয়েস্ট হয়ে গেল। তাহলে একই কথা, কখনো অর্ডার কখনো রিকোয়েস্ট, এটা নির্ভর করে আমাদের গলার টোনের উপরে, কিভাবে বলছি। কিন্তু বইতে খাতায় লেখার সময় এই টোনটা তো আর রেকর্ড করে দেওয়া যাবে না। ওই জন্য এই ইম্পারেটিভ সেন্টেন্সের বিশেষ করে আদেশ আর অনুরোধগুলো দেখতে একই হলেও যাতে চিনতে পারি, এই জন্য রিকোয়েস্ট বোঝালে আমরা একটা প্লিজ বা কাইন্ডলি কথাটা জুড়ে দিই। জুড়ে দিলেই ওই অর্ডারগুলোই রিকোয়েস্ট হয়ে যাবে। নিশ্চয়ই আমার কথা বুঝতে পারছো। প্লিজ আর কাইন্ডলি কখন বলতে হয়? সাধারণত সমবয়সী বা ছোটদের ক্ষেত্রে, পরিচিত মানুষজনদের ক্ষেত্রে প্লিজ, আর কাইন্ডলি এটা যারা সম্মানীয় ব্যক্তি, যারা বড়, স্কুলের হেডমাস্টার মশাই, তোমার পাড়ার কোনো সম্মানীয় মানুষ, তাকে অনুরোধ করার সময় আমরা সাধারণত প্লিজ বলি না, কাইন্ডলি বলি। এটা কিন্তু মনে রাখবে তুমি, এটা একটা ফর্মাল কথা। সেন্টেন্সের স্ট্রাকচারটা তার পরেরটা একই। দেখো, তারপরে ভার্ব, তারপরে কাকে বলবে,
তোমার বাবা মাকে অবজেক্ট। একই কথা ওই জন্য টেল ইউর প্যারেন্টস অ্যাবাউট ইউর রেজাল্ট, প্লিজ টেল ইউর প্যারেন্টস অ্যাবাউট ইউর রেজাল্ট। এই প্লিজ ছাড়া বললেই ওই কথাটা আমরা অর্ডার হিসাবে ধরব। কাইন্ডলি গ্র্যান্ট মাই প্রেয়ার, তুমি কলেজের প্রিন্সিপালকে বলছো, একটা অ্যাপ্লিকেশন লিখেছো, কাইন্ডলি আমার প্রার্থনাটা মঞ্জুর করুন। উড ইউ প্লিজ লেন্ড মি আ পেন, অনেক সময় আমরা প্রশ্ন করেও অনুরোধ করি। দেখো, উড ইউ প্লিজ লেন্ড মি আ পেন, আপনি কি আমাকে একটা পেন দেবেন, ধার দেবেন? প্রশ্ন করছি ঠিকই, কিন্তু বিনয়ের সাথে আসলে অনুরোধ করছি। তাহলে এই সেন্টেন্সটাকে কি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে পারি না? হ্যাঁ, ওটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ওটা দেখতে ইন্টারোগেটিভ সেন্টেন্স স্ট্রাকচারের দিক দিয়ে, কিন্তু ফাংশনালি কাজের দিক দিয়ে ওটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। এগুলো কিন্তু ন্যারেশন চেঞ্জ করার সময় আমাদের খুব কাজে লাগবে, তুমি মনে রেখো। তারপরে দেখো, অ্যাডভাইস উপদেশ দিই, ফরবিড মানে নিষেধ করি, এই নিষেধ করাটাও একটা উপদেশ। যেমন দেখো, ওবে ইয়োর প্যারেন্টস, তোমার বাবা মায়ের কথা মেনে চলবে। তাহলে স্যার এটা অর্ডার নয় কেন, এটা এখানে কেন এলো না? না, আমরা সেগুলোই অর্ডার দিই যেটা তুমি করতে বাধ্য। আর ওবে ইয়োর প্যারেন্টস মানে তোমাকে এক্ষুনি মেনে চলার কথা বলা হচ্ছে না, তোমাকে সব সময়ই মেনে চলার কথা বলা হচ্ছে। আসলে এটি হলো উপদেশ। আবার দেখো, ডু নট টেল আ লাই, মিথ্যে কথা বলো না, তাই যে নিষেধ করলাম, ডু নট দিয়ে আছে, দেখো সাবজেক্ট কিন্তু কোনোটাতেই নেই। ইউ শুড লিভ নাও, তাহলে স্যার এই যে বললেন সাবজেক্ট নেই, এখানে কেন সাবজেক্ট? এটা দেখতে অ্যাসার্টিভ সেন্টেন্স, তুমি অ্যাসার্টিভ হিসাবে ধরতে পারো, কিন্তু এই সেন্টেন্সটার মধ্য দিয়ে কি বলছি আগে বুঝতে হবে। তোমার চলে যাওয়াই উচিত, এটা যদি উপদেশ দেওয়ার অর্থে বলি তখন এটাকে বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। আবার এটা যদি পরামর্শ দিই কাউকে, দেখো ইউ শুড লিভ নাও, একই কথা এখানেও বলেছি, তোমার চলে যাওয়াটাই ভালো, কাউকে পরামর্শ দিলাম। তাহলে ব্যতিক্রমী ক্ষেত্রে যদি উপদেশ বা পরামর্শ দাও, সেটি অ্যাসার্টিভ সেন্টেন্সটাই তখন ইম্পারেটিভের কাজ করবে, ঠিক যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্সটা রিকোয়েস্টের কাজ করেছিল। এখানে কিভাবে বলছি, বলার উদ্দেশ্যটা কি, সেই অনুযায়ী বুঝে নিতে হবে, একটা আধটা এইরকম ব্যতিক্রম থাকবেই। তারপরে দেখো, নেভার শাউট লাউডলি, কখনো জোরে চিৎকার করবে না। তাহলে ভার্ব দিয়ে শুরু নেই তো স্যার, তার মানেই হলো ডু নট শাউট লাউডলি, এই নেভার কথাটার মধ্যেই ডু নট লুকিয়ে আছে। তারপরে দেখো আর কি বোঝায় না, প্রপোজাল, সাজেশন, প্রস্তাব দেওয়া বোঝায়, পরামর্শ দেওয়া বোঝায় বললাম। এগুলি সাধারণত লেট দিয়ে শুরু হয়। লেট আস ওয়াচ আ মুভি, লেট দিয়ে শুরু হয়, তারপরে আস বলেছি, এখানে দেখো লেট মি স্লিপ, আমাকে ঘুমোতে দাও, মানে কে ঘুমোবে সেটা এই অবজেক্টটা বলতে হবে, এরপরে সেন্টেন্সের বাকি অংশটা বলবো। এইভাবে এই সেন্টেন্সটা বলতে হবে। এইবার দেখো, লেট আস ওয়াচ আ মুভি, এটা সাজেশন প্রপোজাল কি করে হলো? চলো একটা সিনেমা দেখি, তুমি বন্ধুকে বলছো, ভাই বোনকে বা মা বাবাকে বলছো চলো একটা সিনেমা দেখি, মানে সেটা তারাও দেখবে তুমিও দেখবে, আমি এটা প্রস্তাব দেওয়া হলো। কিন্তু আবার একই রকমভাবে রিকোয়েস্ট করা যায়, লেট মি স্লিপ, আমাকে ঘুমোতে দাও। ঘুমোবে কে? আমি ঘুমোবো, আমি অনুমতি চাইছি, তুমি ঘুমোবে না, আমি ঘুমোবো। তাহলে এটা আবার রিকোয়েস্ট হয়ে গেল না? তাহলে লেট দিয়ে কিন্তু রিকোয়েস্টও করা যায়, যেমন লেট মি স্লিপ, লেট মি টেক রেস্ট, লেট মি গো হোম। তাহলে লেট দিয়ে যদি আস বলো, চলো আমরা সবাই মিলে করি, সেটি প্রস্তাব দেওয়া হলো, প্রপোজাল বোঝালো। যদি লেট মি বলো, সেটি যদি নিজের জন্য হয় তখন রিকোয়েস্ট, সেটি যদি আমার জন্য না হয়, লেট মি হেল্প ইউ, দেখো লেট মি হেল্প ইউ, চলো তোমাকে একটু হেল্প করে দিই। তাহলে এটা আমি হেল্প করব ঠিকই, কিন্তু আমার নিজের জন্য নয়, তোমার জন্য, তখন কিন্তু এটা আবার প্রপোজাল বোঝাবে। আসলে
শুধুমাত্র দেখে নিয়েই তুমি কোন টাইপ এইগুলোর মধ্যে ডিসাইড না করে এর অর্থটা বুঝতে হবে, তবেই কিন্তু ভালোভাবে গ্রামার শেখা সম্ভব। তাহলে নিজের জন্য বললে সেটা রিকোয়েস্ট, আর সবাই মিলে বা অন্যের জন্য কোনো প্রস্তাব দিলে তবেই সেটা প্রস্তাব থাকবে। আশা করছি এই 4টে টাইপ এই ইম্পারেটিভ সেন্টেন্সের খুব ভালো করে বুঝে নিয়েছো। এগুলি আমাদের ন্যারেশন চেঞ্জ, রিপোর্টিং বা যে কোনো ধরনের রাইটিং শিখতে গেলে, ইংরাজি বলতে গেলে খুব কাজে লাগে। এবার এসো এর পরের আমরা অপটেটিভ সেন্টেন্সটা শিখে নিই। অপটেটিভ সেন্টেন্সের বেলায় আবার দেখো, একে বাংলায় বলি প্রার্থনা সূচক বাক্য। এটা দিয়ে আমরা 3-4 রকমের কথা বলে থাকি। যেমন দেখো, প্রার্থনা সূচক বাক্য মানে প্রার্থনা বা আশীর্বাদ করা বোঝাবে। মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। মে ইউ সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফল হও। মে গড সেভ হিম, ঈশ্বর ওকে রক্ষা করুন। এই সেন্টেন্সগুলোতে আমরা মে দিয়ে শুরু করেছি, করার পরে সাবজেক্ট বলেছি, বলে বাকি অংশটা বলেছি। আবার দেখো, শুভকামনা বা শুভেচ্ছা জানানোর জন্য আমরা যেটাকে উইশ করা বলি, গুড মর্নিং, গুড নাইট, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি টু ইউ, কনগ্র্যাচুলেশনস। এই যে শুভেচ্ছা জানানো বা শুভকামনা জানানো, এগুলি আসলে তার মঙ্গল কামনা করা। গুড মর্নিং কাউকে বলা মানে হলো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম যে তার সকালটা ভালো কাটুক। আসলে এর মধ্যেও প্রার্থনা লুকিয়ে আছে, শুধু মুখে বললেই হয় না, এগুলো বলে আসলে আমরা তার জন্য প্রার্থনা করি। আর কি হয় অপটেটিভ সেন্টেন্স দিয়ে? ইচ্ছা বা বাসনা প্রকাশ করি, যেগুলো কখনো হওয়া সম্ভব, বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব না। এটা যখন আমরা মুড পড়ব, এই মুড চ্যাপ্টারটা পড়ার সময় এটা সম্পর্কে আরও ভালোভাবে আলোচনা করব। দেখো, হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো, তাহলে এই যে আনফুলফিলড উইশ, এটা কি ইমাজিনেশন বোঝাচ্ছে। আবার দেখো, ইফ আই ওয়ার আ কিং, আমি যদি রাজা হতাম। দেখো, আয়ের পর কিন্তু ওয়াজ নেই, ওয়ার আছে। তাহলে তুমি এখন প্রশ্ন করতে পারো, স্যার হি থাকলে তখনও কি ওয়ার হবে, বা ইউ থাকলে কি উল্টে ওয়াজ হবে? আসলে তোমার অপূর্ণ বাসনার কথা তুমিই বলতে পারো, অন্যেরটা বলতে পারো না। এই জন্য এই সেন্টেন্সগুলো সাধারণত আই দিয়েই শুরু হয়, নিশ্চয়ই বুঝতে পারছো। শেষে আবার দেখো, নোট অফ এক্সক্লেমেশন, বিস্ময়সূচক চিহ্ন এখানে দেওয়া থাকে, কখনো ফুল স্টপও থাকে। তাহলে এইভাবে অর্থটা, মানেটা বুঝে নিয়ে সেন্টেন্সটা কী ধরনের সেন্টেন্স সেটা মনে রাখতে হবে। আর এইভাবে মনে রাখতে পারলে পরবর্তীকালে সমস্ত গ্রামার করতে তোমার খুব সুবিধে হবে। আশা করছি তুমি খুব সহজেই বুঝতে পারছো। যদি বুঝতে পেরে থাকো, ক্লাসটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবে আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে। এবার আমরা আজকের শেষ বাক্য এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তাহলে যে 5 রকম বাক্যের কথা বললাম, মডার্ন ইংলিশে কিন্তু সেন্টেন্স 4 রকম। ওখানে কি করা হয়েছে, এই অপটেটিভ সেন্টেন্সটা ইম্পারেটিভের মধ্যেই ধরা হয়। যাই হোক, বোঝার সুবিধার্থে আমরা 5টা ভাগই শিখব, এতে কোনো অসুবিধে নেই, বরং অনেক সুবিধা হবে। এইবার আমরা শিখব আমাদের লাস্ট 5 নম্বর এক্সক্লেমেটরি সেন্টেন্স, মানে হলো আবেগসূচক বাক্য। কি বোঝানো হয় এই বাক্যগুলো দিয়ে? হঠাৎ পাওয়া কোনো আনন্দ, এই হঠাৎ কথাটাকে গুরুত্ব দিতে হবে। দুঃখ, বিস্ময়, অবাক হয়ে গেছো, হতাশা, রাগ, ভয়, ক্ষোভ ইত্যাদি এই অনুভূতিগুলো প্রকাশ করা হয়। এই অনুভূতি প্রকাশ করার জন্য এই সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করি। আর শেষে দেখো, নোট অফ এক্সক্লেমেশন, মানে এই বিস্ময়সূচক চিহ্ন একটা দেওয়া থাকে। তাহলে এই হঠাৎ যে আবেগ, এই আবেগ প্রকাশ করা। দেখো, হোয়াট আ বিউটিফুল হাউস, তুমি একটা বাড়ি দেখেছো, হঠাৎ চোখের সামনে এসেছে,
তুমি বলছো হোয়াট আ বিউটিফুল হাউস, কি সুন্দর একটা বাড়ি। তাহলে দেখো এই সেন্টেন্সটাকে হোয়াট দিয়েও বলা যায়, আবার হাউ দিয়েও বলা যায়, একটুখানি তফাৎ হয়। কি তফাৎ হয় দেখো, হাউ বিউটিফুল দ্য হাউস ইজ। তাহলে এখানে কি হচ্ছে, এই হোয়াট আর বিউটিফুল দুটোকে যদি জুড়ে দাও তাহলে হবে হাউ বিউটিফুল। তখন কি হয়, এবারে সাবজেক্ট যেটা দেখেছো সেই সাবজেক্ট আর ভার্বটা এখানে বলতে হয়, এই সাবজেক্ট আর ভার্ব বলতে হয়। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার এখানে তো কই সাবজেক্ট ভার্ব নেই। হ্যাঁ, এখানেও ছিল, হোয়াট আ বিউটিফুল হাউস ইট ইজ। এই যে ইট ইজটা বলতে হয়নি, এই হাউসটাই তো ইট, ওই জন্য এরপরে ভার্বটা দিয়েছি। ঠিক এটাকে দেখে তুমি দেখো, এই যে হোয়াট দিয়ে যেটা আছে, হোয়াট অ্যান অ্যামেজিং ম্যাচ। তুমি একটা ম্যাচ দেখেছো, দুর্দান্ত ম্যাচ একটা, খুব এক্সাইটিং। তুমি বলছো হোয়াট অ্যান এক্সাইটিং ম্যাচ, অ্যামেজিং ম্যাচ। একেও হাউ দিয়ে বলা যাবে। তখন কি বলতে হবে বলো, হাউ বললেই এই অ্যাডজেক্টিভটা বলতে হবে, হাউ অ্যামেজিং বলে দ্য ম্যাচ ইজ। আবার এই সেন্টেন্সটা হোয়াট অ্যান অ্যামেজিং ম্যাচ ইট ইজ, এটাকে এভাবেও ইট ইজটা বলেও দেওয়া যায়। নিশ্চয়ই বুঝতে পেরেছো এই দুই ধরনের সেন্টেন্সের স্ট্রাকচারটার কি তফাৎ। তুমি একটু আরেকবার দেখে নিলেই খুব সহজে বুঝতে পারবে। তাহলে এইভাবে আমরা আনন্দ বা বিস্ময়গুলো প্রকাশ করি। আবার দেখো, তুমি খেলায় জিতে গেছো, হঠাৎ আনন্দ হয়েছে, আমরা ট্রফি জিতে গেছি, হুরে উই হ্যাভ ওন দ্য ট্রফি। তাহলে দেখো এখানে এই যে নোট অফ এক্সক্লেমেশন ছিল, এখানে হুরে বললে এই যে ইন্টারজেকশনটা যদি বলে দাও, তারপরে নোট অফ এক্সক্লেমেশন যদি দাও, পরের অংশটাতে নোট অফ এক্সক্লেমেশন দিতে হবে কি না এটা নির্ভর করবে সেন্টেন্সটার স্ট্রাকচারটার উপরে। এর পরের অংশটা অ্যাসার্টিভ ডিক্লারেটিভ সেন্টেন্সের মতো না, ওই জন্য ফুল স্টপ দিয়েছি। আবার দেখো ওয়াও ইন্টারজেকশন, হোয়াট আ টেস্টি আইসক্রিম, এই অংশটা সেই এক্সক্লেমেটরি সেন্টেন্সের মতোই, ওই জন্য এখানে নোট অফ এক্সক্লেমেশন দিয়েছি। এটা নিয়ে নিশ্চয়ই আর তোমার মনে কোনো প্রশ্ন থাকলো না। এবার দেখো, ওফ হাউ হট দ্য ডে ইজ, তুমি বলছো ওহ আজ কি গরম। দেখো এর পরের অংশটা এক্সক্লেমেশন আছে, হোয়াট আ হট ডে ইট ইজ, এভাবেও বলতে পারতে। অ্যালাস হি ইজ নো মোর, হাই হাই উনি আর নেই, মারা গেছেন। অ্যালাস হি ইজ নো মোর, এই অংশটা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার, ওই জন্য ফুল স্টপ দিয়েছি। এখানে যদি তুমি নোট অফ এক্সক্লেমেশন বসিয়ে দাও খুব ভুল হবে কি, হয়তো খুব ভুল হবে না, কিন্তু এটুকু বুঝে নিয়ে বসানোই ভালো। আর লাস্টের সেন্টেন্সটা তো বললাম, আইসক্রিমটা কি টেস্টি। এইভাবে আমরা এই এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো বলে থাকি। খুব মনোযোগ দিয়ে নিশ্চয়ই দেখে বুঝে নিয়েছো। এই 5টা টাইপের সেন্টেন্স পরবর্তী সমস্ত গ্রামারেই আমাদের খুব হেল্প করবে। আজকের ক্লাসটা আশা করি দেখে খুব আনন্দ পেয়েছো। যদি ভালো লেগে থাকে লাইক দেবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।